বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও, যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 28 ফেব্রুয়ারি, 15 ফাল্গুন এবং ফার্সি 10 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের বেসামাল অবস্থা। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের ব্রিগেড ময়দানে বাম, কংগ্রেস ও আইএসএফ এর সমাবেশে মমতাকে উৎখাত করার ডাক দিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপদের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন সাপ্তাহিক অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিস বলেছে, ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ছিল তেহরানের কনিষ্ঠা আঙুলের আঘাত। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় 6 জন নিহত, প্রতিবাদ অব্যাহত রাখতে অনড় বিরোধীরা। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মমতাকে জেরো করার ঘোষণা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর। এবং সৌদি যুবরাজকে নিষেধাজ্ঞার আওতায় আনতে আমেরিকার প্রতি জাতিসংঘের আহ্বান, ওয়াশিংটন সিদ্ধান্ত জানাবে সোমবার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী সংগঠন বাসিস বলেছে, ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে যে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে তা ছিল কেবল ইরানের কনিষ্ঠা আঙ্গুলের আঘাত। বাসিসের শিক্ষক শাখার উপপ্রধান ব্রিগেডিয়ার মেহরান তাহমাসেবি আরও বলেছেন, মুসলিম বিশ্বের মহাবীর জেনারেল কাসেম সোলাইমানের জানাজা অনুষ্ঠানে জনগণ কঠোর প্রতিশোধের যে দাবি জানিয়েছিল তারই কিয়দংশ ক্ষেপণাস্ত্রের আঘাতের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এটা ছিল ইরানের কনিষ্ঠা আঙ্গুলের আঘাত। ইরানের বাসিসের এই কর্মকর্তা বলেন, মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের সাহায্যে যে আঘাত হানা হয়েছিল তাতে মার্কিন সেনারা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে লুকাতে বাধ্য হয়। তারা প্রথমে বলেছিল কিছুই হয়নি, কিন্তু পরবর্তীতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। 2020 সালের 3 জানুয়ারি ইরানের জেনারেল কাসেম সোলাইমানি ও তার 9 সহযোগী ইরাকে মার্কিন কাপুরুষোচিত হামলায় শাহাদাত বরণ করেন। জেনারেল সোলাইমানিকে কবর দেওয়ার আগেই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। মার্কিন ঘাঁটি আইন আল আসাদে 11টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ছিল 1000 পাউন্ডের বেশি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, তার দেশ আমেরিকার সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না। উস্কানি সৃষ্টি করা ওয়াশিংটনের স্বভাব হলেও এ ধরনের কাজে তেহরান কোনো স্বার্থ খুঁজে পায় না বলেও তিনি মন্তব্য করেছেন। ইরানের এই শীর্ষস্থানীয় কূটনীতিক আল জাজিরা নিউজ চ্যানেলের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান প্রমাণ করেছে যে উত্তেজনা বৃদ্ধিতে তার কোনো আগ্রহ নেই। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে যখন ওয়াশিংটন ব্যাপকভাবে উত্তেজনা সৃষ্টি ও উস্কানিমূলক পদক্ষেপ নিতে শুরু করে, তখনও তেহরান উত্তেজনা এড়িয়ে চলেছে। ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসার কারণে উত্তেজনা বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে
তাখতে রাভাঞ্চি বলেন, অন্য পক্ষগুলো যখন তাদের প্রতিশ্রুতি থেকে পুরোপুরি সরে গেছে, তখন পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়েছে মাত্র। এর ফলে উত্তেজনা বাড়ার কোনো কারণ নেই বলে তিনি মন্তব্য করেন। ইরাকের ট্রেড ব্যাংকের চেয়ারম্যান সালেম চালাবি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার ব্যাংকে আটকে পড়া ইরানি অর্থ তেহরানকে ফেরত দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন। তিনি গতকাল তেহরানে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতির সঙ্গে এক সাক্ষাতে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। চালাবি বলেন, তিনি এমন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন যাতে ইরান তৃতীয় কোনো চ্যানেলের মাধ্যমে ট্রেড ব্যাংক অব ইরাক থেকে তার অর্থ সংগ্রহ করতে পারে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল বর্তমানে ইরান সফর করছেন এবং এই দলে রয়েছেন চালাবি। ইরাক সরকার ইরানের কাছ থেকে কেনা প্রাকৃতিক গ্যাসের দাম পরিশোধের জন্য ট্রেড ব্যাংকে কয়েকশো কোটি ডলার জমা রেখেছে। ইরানের অর্থ তেহরানকে ফেরত দিতে ইরাকি কর্মকর্তাদের উৎসাহিত করার জন্য গত বছর হেম্মাতি সহ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা বাগদাদ সফর করেন। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের হামলা ও গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আজ দাওয়াই, ইয়াঙ্গুন ও মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। এতে অনেকেই হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন মারা যান দাওয়াই শহরে, ২ জন মারা যান মান্দালয় শহরে এবং একজন ইয়াঙ্গুন শহরে। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভ আজও অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমাতে শনিবার থেকে বড় ধরনের ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। বহু বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে। এমনকি বিক্ষোভ ছত্রভঙ্গ করতেও গুলিও ছুড়ছে তারা। প্রধান শহর ও সাবেক রাজধানী ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্ট্যান্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেও ব্যর্থতার পর পুলিশ গুলি চালায়। গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সুচির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুল ভোটে জয়লাভ করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দলের পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ পুলিশি হামলায় পণ্ড হয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার সমাবেশটি হওয়ার কথা ছিল। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের পূর্ব ঘোষিত জাতীয় প্রেসক্লাবের সামনে আজকের এক প্রতিবাদ সমাবেশ পুলিশি হামলায় পণ্ড হয়ে গেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ছাত্র দলের নেতাকর্মী এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্র দলের ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার সমাবেশটি হবার কথা ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল 10টার দিকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব ও আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন। বেলা 11টার পর নেতাকর্মীদের একটি অংশ প্রেস ক্লাবের ভেতর থেকে বাইরে বের হবার চেষ্টা করে। তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী বেরিয়ে সড়কে বসে পড়েন। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে তুলে দেয়। তারপর এলাকায় উপস্থিত ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে ছাত্র দলের কর্মীরা। এরপর পুলিশ মুহুর্মুহু টিয়ার শেল নিক্ষেপ করে। এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবার কথা থাকলেও তিনি উপস্থিত হবার আগেই সেখানে রণক্ষেত্র সৃষ্টি হয়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরিক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিরো করার চ্যালেঞ্জ জানিয়েছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বক্তব্য রাখার সময় ওই আহ্বান জানান। পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে আগামী নির্বাচনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন করব। বামপন্থীরা ও শরিক দল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানেই আমরা তাদেরকে জয়ী করে আগামী দিনে বিজেপি সরকার ও বিজেপি সরকারের বিটিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। তিনি বলেন, আজকে বাংলার স্বাধীনতাকে কেড়েছে এই মমতা, বাংলার নারীদের অধিকার কেড়েছে মমতা। একটা রেপের জন্য 2 লাখ টাকা মূল্য নির্ধারণ করেছেন মমতা। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পারবেন আমাদের সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেছেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে। তিনি আজ পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেছেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের স্রোত বইতে শুরু করেছে। তিনি আজ রোববার পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন। রাজ্যের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন, আমি মমতা দিদির কাছে জানতে চাই, কৃষক সম্মান নিধির আওতায় চাষিরা 6,000 টাকা করে পেলে তার কি অসুবিধা হতো। শিবরাজের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারতের সুবিধা মানুষকে নিতে দেননি। এখানকার গরিব মানুষের জন্য যে রেশন ও ত্রিপল আসে তা তৃণমূলের লোকেরা নিয়ে নেয়। শিবরাজ সিং চৌহান বলেন, পশ্চিমবঙ্গ সর্বকালের শ্রেষ্ঠ ভূমি। এই মাটির প্রতি সত্যিই হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে, কিন্তু এখন চারিদিকে দুর্নীতি। প্রথমে কংগ্রেস বরবাদ করেছে, তারপরে তৃণমূল এখন ভাঙো মারো কাটোতে পরিণত হয়েছে। মিছিলের গাড়ি ভাঙা হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে। বিজেপির 130-এর বেশি কর্মীর মৃত্যু হয়েছে। তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া চলছে। নিশ্চিতভাবে বিজেপি আসন্ন নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়বে। আগামী 2রা মে দিদি বিদায় নেবেন বলেও তিনি মন্তব্য করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনের তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে জয় পাবে তৃণমূল। এবিপি আনন্দ ও সি ভোটারের করা সর্বশেষ জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। তফসিল ঘোষণার পরপরই গতকাল শনিবার এবিপি আনন্দ ও সি ভোটার তাদের সর্বশেষ জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে ইঙ্গিত দেয়া হয়, এবারের নির্বাচনে লড়াই হবে তীব্র, তবে জয় পাবে তৃণমূলই। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দেওয়ার অপরাধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড। তিনি এক বিবৃতিতে হোয়াইট হাউসকে উদ্দেশ্য করে বলেছেন, বিন সালমানের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তার আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ক্যালামার্ড বলেন, যারা খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে তাদেরকে আন্তর্জাতিক সমাজ থেকে একঘরে করে রাখতে পারলে একই ধরনের অপরাধ করার কথা যারা চিন্তা করে তারা শিক্ষা পেয়ে যাবে। খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি। সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন বলে সদ্য প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে। আমেরিকা প্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে খুনের অপরাধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিচার করা হবে কিনা তা সোমবার জানাবে বাইডেন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ প্রসঙ্গে বলেছেন, তার প্রশাসন সৌদি আরবকে নিয়ে সোমবার একটি ঘোষণা দিতে যাচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করার পর এ বিষয়ে ঘোষণা দিতে যাচ্ছে ওয়াশিংটন। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার মুখে রয়েছে বাইডেন প্রশাসন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের বেসামাল অবস্থা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, আর এটি পড়ে শোনাচ্ছেন আমির হোসেন। সৌদি সরকার যখন তার সীমান্ত সংলগ্ন ইয়েমেনের মারিব প্রদেশে পরাজয় ঠেকাতে হিমশিম খাচ্ছে, তখন রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা সৌদি শাসক গোষ্ঠীকে আরো বিচলিত করে তুলেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে। এর আগে মারিব প্রদেশে সৌদি সরকারের অনুচর সেনা কমান্ডারদের বৈঠক চলার সময় সেখানেও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইয়েমেনি বাহিনী জানিয়েছে। এদিকে ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর নেতৃত্বাধীন ইয়েমেনি সশস্ত্র ও স্বেচ্ছাসেবী বাহিনীগুলো মারিব প্রদেশের প্রধান কেন্দ্র থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে। দায়েশ বা আইএস সহ নানা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদেরকে এই প্রদেশে এনে সৌদি জোট সেখানে ইয়েমেনের জাতীয় মুক্তি মোর্চা সরকারের অনুগত সেনাদের বিজয় ঠেকানোর চেষ্টা করছে। রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলাকে মারিবে ইয়েমেনি বাহিনীর অগ্রাভিযান জোরদার করারই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রিয়াদে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা বিমানবন্দরে কয়েক ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ইয়েমেনিদের এমন হামলা অব্যাহত থাকলে সৌদি অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে। রিয়াদে এমন সময় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানল যখন সৌদি শাসক গোষ্ঠী নতুন মার্কিন সরকারের চাপের মুখোমুখি হয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার খবর দেয় রিয়াদের শাসক গোষ্ঠীর সংকট বেড়ে গেছে। অবশ্য মার্কিন সরকার মারিব প্রদেশের পতন ঠেকাতে কূটনৈতিক পদক্ষেপও নেওয়া শুরু করেছে। ইয়েমেনে সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনে মার্কিন সরকার বেশ বিব্রত থাকায় ও ইয়েমেন যুদ্ধে শক্তির ভারসাম্যে সৌদি জোটের প্রতিপক্ষের পাল্লা ভারী থাকায় ওয়াশিংটন এ যুদ্ধের চোরাবালি থেকে রিয়াদকে উদ্ধার করতে চায় বলে বিশ্লেষকরা মনে করছেন। এটা স্পষ্ট, ইয়েমেনের সৌদি জোটের 6 বছরের আগ্রাসন ক্রমেই বুমেরাং হয়ে উঠেছে। এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। কলকাতার জনসভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎখাত করার ডাক দিয়েছেন আইএসএফ প্রধান পীরজাদা আব্বাস সিদ্দিকী। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আব্দুল হাকিমের প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম শরিক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিরো করার চ্যালেঞ্জ জানিয়েছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী আজ রোববার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, বলছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বলছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। এদিনের সমাবেশে বামফ্রন্ট নেতা সীতারাম ইয়েচুরি, বিমান বসু, ডি রাজা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, আব্দুল মান্নান, ভূপেশ বাগেল সহ বাম, কংগ্রেস ও আইএসএফ এর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সময় শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে